ভুলতে পারছি না অত অত্যাচারের পরেও আমি শিখাকে কোনোদিনের জন্য আমি আমার শিখাকে বলতে পারছি না। ওরা আমাকে নিয়ে এত অত্যাচার, এত অবিচার, আমার বাবার প্রতি এত অবিচার আমি কেমন করে সহ্য করবো? ওই অধপতনের সিঁড়ি টানতে ওরা যখন আমাকে ওই দুঃখের নরকে নিয়ে যেতে চায়, তখন সীমাহীন আনন্দে যেমন আমার একটা চোখ চিকচিক করে ওঠে, ঠিক তেমনি ফেলে আসা অতীতের দিনগুলোর দিকে তাকালে আমার আরেক চোখে বেদনার অশ্রু ঝরে পড়ে, আমি তো কোনোদিনকে পাবো না আমি আমার সুখের ঠিকানা। এমপি করে কি আমার সব কিছু শেষ কেন রে খোকা? এই তো সবে শুরু। আমি তো নতুন করে তোর জীবনটা শুরু করতে চাই। মা, তুমি আমার কথা তুমি চিন্তা করো মা। বলিস কি রে খোকা? আমি তোর মা, পেটে ধরেনি বলে আমি তোর মা হতে পারবো না? তোকে দেখে যে আমার বড় কষ্ট হয় বাবা। আমি যে তোর মুখের দিকে তাকাতে পারি না, তাই আমি ঠিক করেছি আমি পুনরায় তোর বিয়ে দেবো। তুমি বলো না, আমি আর শিখার স্মৃতি নিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই মা। ও কথা তুমি আমাকে আর তুমি বলো না। দুঃখ কি করেছি চিরসাথী, কষ্ট কি করেছি বরণ, দিবারাত্রি শুধু চেয়ে থাকি মাগো আসবে কখন মরণ। মালাই সার অমন কথা কি বলতে আছে বাবা? শোন, আমি না তোর জন্য একটা মেয়ে দেখে রেখেছি, আজই আমি তোর বিয়ে দেব। না মা, না, অসম্ভব মা, অসম্ভব, কোনোদিন হতে পারে না মা, এটা অসম্ভব। এটা তোর মায়ের আদেশ। মাগো, তুমি এমন আদেশ তুমি আমায় করো না মা। প্রয়োজন যদি হয় আমি আমার হৃৎপিণ্ড উপরে আমি তোমার পায়ের তাহলে তাই বলে তুমি দ্বিতীয়বার আর আমাকে সংসারী করতে চেও না। শোন খোকা, তুই যদি এই বিয়ে করতে রাজি না হস তাহলে তুই আমার ওগো ঠাকুর, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? মাগো, আমার এই জীবন নাটকের শেষ পরিণতি কি? তুমি আমায় বলে দাও মা, আমায় বলে দাও। মায়ের আঁচল, মায়ের স্নেহ আমি কোথায় গেলে পাবে কেহ? তুমি স্বর্গাদৌতি গড়িও সীমা, মাগো আমার মা আমি তোমারই খোকা। তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আঁচল, মায়ের স্নেহ, মায়ের আঁচল, মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ? স্বর্গাদৌতি গড়িও সীমা, মাগো আমার মা আমি তোমারই খোকা। তুমি আমার জননী তুমি। তুমি আমাকে এনে দাঁড়ালে, এই যে লালসার খেলা, এই যে তোর খেলা ঠাকুর, খেলা হবে ধর্মের খেলা, আর মানুষ আর মানুষের খেলা। কে আপনি বলুন, আপনি কে? আমি এক বিভীষিকাময় সাম্রাজ্যের পঙ্গু সম্রাট। কিন্তু তুমি পাপ করতে কি করে এলে মা? নিয়তি যে আমাকে নিয়ে এসেছে বাবা।
অথই সাগরের মাঝে দাঁড়িয়ে জানি না এর যৌবনিকা কোথায়। তুমিও বুঝি আমার মতো ওই জীবন অঙ্কটাকে মেলাতে বসেছো? মিলবে না, মিলবে না, কোনোদিন তো মিলবে না। যোগের খাতায় দেখবে সবটাই শূন্য। শূন্য দিয়েই যে আমার জীবন শুরু। একটা শয়তান আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। প্রিয়জনের বুক থেকে আমাকে ছিনিয়ে নিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে অন্য একজনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। তুমি কে মা? আমি এই বাড়ির বউ, ওই আকাশ চ্যাটার্জির বউ। তুমি আমার আকাশের বউ? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি আকাশের হতভাগ্য বাবা। বাবা, তাহলে তো আপনি আমার শ্বশুর মশাই। কিন্তু আপনার এই অবস্থা কে করলো বাবা? আমি তোমাকে সব বলবো একদিন। এসো, তুমি আমার বুকে এসো। আবার তুমি ঘরের বাইরে পা রেখেছো বাবা, এর পরিণামটা কি তুমি তো ভালো করে জানো। তুই আমাকে মারিস না, তুই আমাকে মারিস না। আমি চলে যাচ্ছি। কোথায় যাবেন আপনি? বিভীষিকাময় অন্ধকার করে, যেখানে কোনো আলো নেই, কোনো বাতাস নেই, নেই কোনো শান্তির গন্ধ, আছে শুধু যন্ত্রণাময় জীবন নাটকের শুধু একটাই সংলাপ। সেই সংলাপটা হলো মৃত্যু। তুমি এসো বাবা। মৃত্যু। বাবা, তুমি এসো বাবা, বাবা, তুমি এসো মৃত্যু। এত সহজে তোমাকে আমি মরতে দেবো না বাবা। তোমার সঙ্গে আমার অনেক অনেক হিসেব বাকি পড়ে আছে। আমার জীবনের হিসেবেটাও যে অনেক বাকি পড়ে আছে তুফান। কেন কেন তুমি আমার সঙ্গে এইভাবে প্রতারণা করলে? প্রতারণা? কেন কেন তুমি আমার জীবনটাকে নিয়ে এসে দাঁড় করালে এই মাঝখানে? আমার জীবনটাকে সম্মুখের সামনে এনে দাঁড় করালে। আমি কে? আমি কার? কেন তুমি শুধু আমার? তাই যদি হবে তাহলে আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কেন তুমি তোমার দাদাকে দিয়ে আমার স্মৃতিতে সিঁদুর তুলে দিলে? আরে তুমি কোনো চিন্তা করো না স্যার। বিয়েটা দাদার সঙ্গে হয়েছে তো কি হয়েছে, হলো সাজ্জাটা তো আমার সঙ্গে হবে না। তুফান, ভুল করে ঝড়ের কবলে পড়লেও সেখান থেকে নিজেকে বাঁচানোর ক্ষমতা কিন্তু আমি রাখি। পারবে না দেয়া, পারবে না, কারণ আমি তোমাকে আমার লালসার কসাইখানায় বন্দি করে ফেলেছি। সাব্বাস! কসাইখানায় বন্দি পিয়া। সাব্বাস, সাব্বাস তুফান, সাব্বাস! তুমি তো দেখছি নারীকে লালসার ভোগের সামগ্রী মনে করে। আচ্ছা, তুমি তো চাই না নিজের বোনকেও? যত বড় মুখটাই তত বড় কথা। কাজে শুভক্ষণে সালা মাথাটা ঠান্ডা রেখে কাজ করতে হবে। বরং সালা শুভ কাজটা সেই চিৎকার করো, কত বড় চিৎকার করো, বলো কে আছো, বাঁচাও, বড় চিৎকার। ও পারবে না তো? আচ্ছা তোমরা কি গো, তোমাদের শরীরগুলো শুধু স্বামীরাই রেস্টারি করে রেখেছে নাকি? তোমার স্বামীরাই শুধু ভোগ করতে পারবে, আর কেউ ভোগ করতে পারবে না? আচ্ছা আচ্ছা, তোমার তো পরিস্থিতিকে পাল্টে দিয়েছ। আরে
চাও? কি চাও তোমার? তুমি কি চাও? আমার জীবনটাকে নিয়ে তুমি এইভাবে কেন ছেড়ে খেলা করছো? বলো তুমি কি চাও? কেন তুমি করলে তোমার দাদার সঙ্গে? আরে তোমাকে চাই, তোমাকে, শুধু তোমাকে, সিট। আদর্শই মানুষের পরিবেশটাকে চেঞ্জ করে দেয় তুফান। আমি সেই কখন থেকে বৌদিকে বলছি, বৌদি দাদা তোমার জন্য অপেক্ষা করছিল, যেতেই চাইছে না। লজ্জায় লজ্জায় যে মানুষের অহংকার, আর সতীত্ব হলো তার আত্মসম্মান, আর মেয়েদের গর্ব হলো তার সতীত্ব। বৌদি, বৌদি তাহলে আমি আসি। কিন্তু সালা বৌদি এদিকে, পাওনাটা কিন্তু বাকি থেকে গেল। পাওনা? কিসের পাওনা? ও তুই বুঝবি না, ও তুই বুঝবি না, ওটা ওটার বৌদির ব্যাপার, ও এ নিয়ে তুই চিন্তা করিস না। শুভ কাজ কর, এরকম ভাবে শুভ দিনে ওই রকম ভাবে কে এ করে। যা 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 যা। ওগো জীবন নাটকের নাট্যকার, হে তুমি কোন নাটকের সামনে দর্শক হয়ে আমার সামনেই রঙ্গমঞ্চে এনে দাঁড় করালে? এই নাটকের যবনিকা কোথায়? কেন কেন তুমি তোমার সুন্দর জীবনটাকে আমার মতো এক নরকে পরিণত করলে তুমি? কেন 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 কেন? এটাই তো আমার ভবিতব্য, বিধির বিধান। নইলে নইলে তোমার দেওয়া আমার স্মৃতিতে সিঁদুর উঠলো, এটাই যে আমি ধন্য হয়ে গেছি গো। তুমি তুমি ভুল করেছো, ভুল করেছো প্রিয়া, তুমি ভুল করেছো। তুমি তো সৌরভকে ভালোবাসতে, তাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে, তাকে ঘর বাঁধানোর স্বপ্ন দেখিয়েছিলে। কেন 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 সেই ঘরকে ভেঙে তুসবাস করে দিয়ে কেন তুমি আমাদের জীবনে এলে? জানো কি 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 পারবো আমি তোমাকে দিতে? কি পারবো বলতে পারো? বলতে পারো প্রিয়া, বলতে পারো আমি কি পারবো তোমাকে দিতে? আমি অতীত দিয়ে বাঁচতে চাই না, আমি আমি বর্তমান নিয়ে আমি ভবিষ্যৎ গড়তে চাই। আকাশ পারবে পারবে আমার যে ভেঙে যাওয়া বিনার, ছিঁড়ে যাওয়া সেই তারগুলোকে একটা একটা করে জড়িয়ে দিয়ে আবার নতুন করে আবার নতুন সুর বাঁধতে? আমি আমার ভগ্ন বিনা দিয়ে সেধারে তারগুলো একটা একটা করে সুর দিয়ে আমি গাঁথবো, আর বলবো। কি বলবে? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। পারবো না, পারবো না। দিনের পর দিন, রাতের পর রাত আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি নিলয়কে আজই পরিষ্কার করে বলে দেব যে আমাকে আমাকে তুমি এবার শাদি করে তোমার বাড়িতে নিয়ে চলো। নিলয়, সেটাই তো আমি চাই রে হাসিনা, তুই বিবি হয়ে আমার ঘরে যাবি। সেদিন আকাশে সূর্য চন্দ্র কিচ্ছু উঠবে না, আর তাছাড়া তোমার বিবি হওয়ার মানে তো জীবনটাকে জাহান্নামে দেওয়া। কত বার বেড়েছিস তাই না? শোন, আল্লাহর কসম আমি তোকে বলছি, তোর তোর জীবনটাকে নেশলা একদিন আমি ঠেসে দেবো, সেদিনে বুঝবি এই আজাদের সঙ্গে পাঙ্গালার কি ছাড়া। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আজাদ ভাই, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাবো? বেরিয়ে যাবো আমি? কে বললি তুই হাসিনা? আমি আমি বেরিয়ে যাব না। তোকে না নিয়ে এই আজাদ এক পাও এখান থেকে তুলবে না। চল চল বলছি। আজাদ বেরিয়ে গেলেও নতুন করে প্রবেশ করেছে তুফান। ছোট বাবু, আপনি আমাদের বাড়িতে? ওই তো চাষের হিসেবে টাকাটা চাইতে এলাম। ও তুমি বুঝি নিজামের মন্না? সত্যি আজাদ, ওর নজরটা ঠিকই আছে। বস, এই আজাদ কোনোদিন মিথ্যা বলে না। হাসিনার শরীরটা যেমন খাসা, তেমনি তেমনি রূপ যৌবনটা
চমৎকার। আজাদ ভাই, ভদ্রভাবে কথা বলার চেষ্টা করো। আরে সত্যি তো আজাদ, তুই কি রে? আমি তো স্বচক্ষে সব কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ শোনো হাসিনা, আজাদ তোমাকে ভালোবাসে, ও তোমাকে বিয়ে করতে চায়। আমার বিয়ে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না ছোট বাবু, তার জন্য আমার ভাইয়া আছে। হাসিনা, তার মানে তুই আমাকে শাদি করবি না? না, না শব্দটা আমি একেবারে পছন্দ করি না। তোর দাদার যে 4 বিঘে জমিটা আছে ওটা শালা আমি কাজ করে কেড়ে নেব। ওদের এই যে বাড়িটায় বাস করছিস সেটা শালা আমি নিলাম করে দেবো। তুফান, তুফান আমার নাম। হে আল্লাহ, হে আল্লাহ, আমি এখন কি করব? একদিকে আমার ভালোবাসা আর অন্যদিকে আমার বুকে থাবা বসানোর জন্য লোলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছে এই হয় না পিশাচের দলবল। বলো আল্লাহ, বলো, এই তোমার কেমন বিচার? তুই কার কাছে বিচার চাইছিস রে হাসিনা? আল্লাহর কাছে? আরে হাসিনা, আরে আরে আল্লাহ তো অন্ধ, তো বোবা, না ভাই চোখে দেখতে, না ভাই কানে শুনতে। আল্লাহ আল্লাহ একদম নীরব দর্শক। আর এই সমাজের বুকে, এই সমাজের বুকে আল্লাহ ভগবান হচ্ছি আমরা, মানে শয়তান। শয়তানের খেলা একদিন শেষ হবে, যেদিন যেদিন তোমাদের পাপের ঘোড়া পূর্ণ হবে। সেটা কবে আছে সেটাই আজাদ জানে না। এই আজাদ জানে এক্ষুনি, এই মুহূর্তে তোকে চোখ করে খুলে নিয়ে না। এই আজাদ তার চাহিদা মিটিয়ে নেবে। চল, ছেড়ে দাও, ছেড়ে দাও আজাদ ভাই। এখানে খেলা শুরু করবো। চল চল ছেড়ে দাও, ছেড়ে দাও। খেলা হবে, খেলা। নতুন খেলা। হাসি কান্নায় ভরা মানুষের জীবন, আমাদের জীবনে হাসির সেই কান্নাই বেশি। অভাব অভিযোগ আমাদের চিরসাথী, মাঠে ঘাটে পথে প্রান্তরে কাজ করার সুবাদেই আজ আমরা হাসতে ভুলে গেছি। হাত থেকে মাথাটা আলাদা করে দিবি, তাই না নিজাম? আগামী পরশু আজাদের সঙ্গে তোর বোনের বিয়ে, তাই বিয়ের আগে শালা ফুলসজ্জার রিহার্সালটা একটু করে নিলাম, বুঝলি? আরেকবার যদি তুই গিয়েছিস না, আজাদের পিস্তলের গুলিতে তোর বুকটাকে ঝাঁসরা করে দেবে। আজাদ ভাই, তুই জাত ভাই হয়ে তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি? হ্যাঁ হ্যাঁ, আমি তোর জাত ভাই, আর আমি আমার বসকে দিয়ে না তোর তোর বোন হাসিনাকে আমি একটু পবিত্র করে দিলাম রে নিশাম, পবিত্র করে দিলাম। শয়তান, শয়তান, তোদের পাপের ষোলবেলা পূর্ণ হয়েছে, শাস্তি তোরা পাবি। তার আগে এই আমি গ্রামের লোকজন ডেকে রেখে সবাই
ভুলে ওই কাজটা করিস না। যেটা হয়েছে চেপে জানা জানিস তো আমার মা এমএলএ, তাছাড়া আমার নাম তুফান। স্বর্ণিজম। আর তুফান মানে আর আমি হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় শয়তান আজাদ। তোকে আমি শেষ কথা বলে দিচ্ছি, মন দিয়ে শুনে রাখ নিজাম। বাইরে গিয়ে তুই কারো সঙ্গে এই ব্যাপারে একটা কথা বলবি না, গলা নিচু করে থাকবি, মনে রাখবি এটা এটা আজাদের ওয়াদা। একটা কথা মন দিয়ে শুনে রাখ শয়তান, এই আজাদের বিরোধিতা করে যদি তোর তাহলে তাহলে তোর মনের জীবনটাকে তোকে না এই দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমার চোখের সামনে আমার বোন হবে ধর্ষিতা, অথচ আমি মানুষ হয়ে দাদা হয়ে কিছু করতে পারবো না। মিথ্যা মিথ্যা আমাদের মানব জন্ম, মিথ্যা। সব মিথ্যে হয়ে গেল ভাইয়া। দুটো জানোয়ার আমার শরীরটাকে নিয়ে বেঁচে চোরের খেলা খেলেছে ভাইয়া। আরে বলি না, কিছু শেষ হয়ে যায়নি। শেষ হতে আর কি বাকি আছে ভাইয়া? এক দুর্বিষহ অন্ধকার গ্রাস করেছে আমার সমস্ত কিছু। আজ আমার সমস্ত কিছু হারিয়ে গেছে ভাইয়া। না রে বহিন না, তোর কিচ্ছু ফুরিয়ে যায়নি। আরে তোর দাদা তোর কিচ্ছু হারিয়ে যেতে দেবে না। দরকার হলে আমরা তোকে নিয়ে না ওই অন্য কোথাও চলে যাবো। কোথায় যাবে? কোথায় যাবে ভাইয়া? কোথায় যাবে? যেখানেই আমায় নিয়ে যাও সেখানেই রোদ পিতে বসে আছি ওই হায়না কুকুরের দলবল। ওরে বহিন, আজ তুই আমার একটা কথা শোন। যারা ক্ষমতার জোরে আজ তোর হাতে বড় সর্বনাশ করলো, তাদের আমি ছাড়বো না। তোর মাথায় হাত দিয়ে আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, এই দেশের আইন তাদের শাস্তি দিতে না পারলো এই তোর দাদাজি না এর বদলা নেবেই নেবে। ভাইয়া ভাইয়া শোনো ভাইয়া, ভাইয়া যেও না, ভাইয়া যেও না, আমাকে একা রেখে যেও না ভাইয়া, নাহলে হয়তো আমার ওই জানোয়ারের দল আমার শরীরটাকে শেষ করে দেবে ভাইয়া। ভাইয়া দাঁড়াও ভাইয়া। কবি যে কোথায় কি যে হলো জীবন জুয়ারে হেরে গেলাম বেহিসাবি রাখে নিশা কি চিরা পেরেছি। এই অশান্ত পৃথিবীর মানুষ আজ হাসতে ভুলে গেছে। তাই তো কান পাতলে শুনতে পাওয়া যায় সেই মানুষের কান্নার কলরব।
তাহলে তাহলে এই পৃথিবীটা কি কোনোদিন শান্ত হবে না মলয়দা? হবে সৌরভ, তোমাকেও সব কিছু ভুলে শান্ত হতে হবে সৌরভ। মলয়দা, তুমি তুমি আমাকে সান্ত্বনা দিতে এসেছো মলয়দা? না ভাই না, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি ভাই। মলয়দা, আমি তোমার জীবনটাকে ওই লোভের যুবকাষ্টে বলি দিয়েছি। কি বলছো মলয়দা? লোভের বশবর্তী হয়ে আমার বলিকে তোমার জীবন থেকে কেড়ে নিয়েছি। মলয়দা, তোমাদের ভালোবাসার বাগানে ছড়িয়ে দিয়েছি বিষাক্ত কালকেউটের বিষ। আর সেই জ্বালায় মলয়দা, সেই বিষের জ্বালায় আমি অবিরত নাও সৌরভ নাও, তোমাকে সব কিছু ভুলে গিয়ে আবার তোমাকে শিল্পীর জীবনে ফিরে আসতে হবে সৌরভ। আবার তোমাকে গান গাইতে হবে। মলয়দা, হ্যাঁ, আমার যে সুর হারিয়ে গেছে মলয়দা, আমার জীবনের ছন্দ বদলে ঘটে। না সৌরভ না, শিল্পীর জীবনে সুর কখনো হারিয়ে যায় না সৌরভ। মলয়দা, জীবনে চলার পথে ছন্দ পতন ঘটলেও সুর একদিন বেরিয়ে আসবে। হ্যাঁ সৌরভ, তখন সৌরভের সুরে আকাশে বাতাসে ধরিতে হবে। সৌরভের সুর বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে সৌরভের তখন সৌরভের সুরের সবাই উঠে যাবে এই মলয়ের যত বদিনা। ভগ্নমহত্ব যন্ত্রে কিশোরের সঙ্গে তাল মেশে মলয়দা, মেশে না মলয়দা, কারণ আমার এই মন আমাকে মাত্র যন্ত্রটা যে ভেঙে চোরমার হয়ে গেছে। আবেগের সুরটা ওই ব্যথার আঘাতে চিরে ছিন্ন হয়ে গেছে। আরে এভাবে না খেয়ে থাকলে মরে যাবে যে। বৌদি, তুমি বলতে পারো বৌদি, আমার বেঁচে থেকে কি লাভ তুমি বলতে পারো? তাই বলে এইভাবে তুই নিজের জীবনটাকে এরকম করে শেষ করে দিবি? শেষ হতে আর বাকি কি আছে বৌদি? সৌরভ তার জীবনের ভালোবাসা দিয়ে একটা সুন্দর ফুলের বাগান রচনা করেছিল। সেই ফুলের সৌরভ আর স্বার্থের মহাসাগরে মিলে হয়ে গেছে বৌদি। আর জীবন সম্মুখে পড়ে রয়েছে শুধু শূন্যতা, হাহাকার। আচ্ছা যেহেতু তোকে ভুলে গিয়ে অন্য একটা পুরুষকে নিয়ে সংসার করছে, আর তুই গেলে তার জন্য কষ্ট পাবি কেন? বল, কেন কষ্ট পাবি? কেন কষ্ট পাই? হ্যাঁ, সে কথা তুমি আমাকে বলে বোঝাতে পারবে না বৌদি। আমি তাকে বলতে পারিনি, সে হিসাব আমি আজও মেলাতে পারিনি বৌদি, আজও মেলাতে পারিনি। না বোঝার হিসেব কিন্তু চোখে জল দিয়ে মেলানো যায়, কিন্তু সেই সর্বনেশী জল সব কিছু ধুয়ে মুছে যাবে যে বৌদি। হ্যাঁ, আমি সেই দেবদাস, অভিন্ন হৃদয়ে ভালোবাসা দিয়ে যে ফুলের বাগানে রচনা করেছিলাম, জীবনের খাতায় লিখেছিলাম স্বপ্নের গান, সেই স্বপ্ন বুকে নিয়ে ওই শরৎচন্দ্রের দেবদাসের মতো আমি একটু একটু করে শেষ হয়ে যাব বৌদি। আমি একটু করে শেষ হয়ে যাব, একটু একটু করে শেষ হয়ে যাব। না, এত সহজে আমি তোকে যেতে দেবো না। আমি আমার বাবা তারা চলতে পারছে আর
কারণ আমি যে তোর মা। রাখো রাখো, চন্দ্র করে তুলে রাখো। এই দেখো না, আমি সমাজের বুক থেকে এই সুখটাকে ছিনিয়ে নিয়ে এসছি। আজকে হাতে দেখো দেখো কত কত টাকা। তোমার হাতে এত টাকা কেন? কোথায় পেলে তুমি টাকা? চাকরি পেয়েছি কলকাতা শহরে তুফান বিশ্বাসের কাছে। আমি একটা মোটা অঙ্কের চাকরি পেয়েছি। না, তোর এই পাপের টাকা বৌমা কোনোদিন স্পর্শ করবে না। পাপ? কিসের পাপ বাবা, কিসের পাপ? দিনের পর দিন আগে তারা পাপ নয়। সারা জীবন দর্জিত অন্ধকারে কাটানোর পাপ নয়। এই যে আমাদের ছোট্ট, আমার এই স্ত্রীর ছোট চাওয়া পাওয়াটা পূরণ করতে না পারি, সেটা পাপ নয়। আজ সামান্য কত টাকা বিপদে, সামান্য টাকা আমি রোজগার করছি বিপদে বলে সেটা পাপ। এই বৃদ্ধ বয়সে তোর পাপের পয়সায় আমি আবার ক্ষুধা নিবারণ করতে চাই না রে বাবা। বাবা, এবার তুমি চলো প্রতিমা, তুমি এই বাবার মতোই। পারবো না গো, পারবো না। ওই ওই বৃদ্ধ বয়সী বাবাকে আঘাত দিয়ে আমি তোমার রোজগারের টাকার অন্ন তুলে দিতে মুখে পারবো না, কিছুতেই পারবো না। চমৎকার চমৎকার তোমার খেলা। আর কত দুঃখ তুমি দেবে, কত দুঃখ দেবে ঈশ্বর। চলে যেতে বলো বাবা। ও চলে গেলে আমি কেমন? আমি চলে যাই, তাহলে তোমরা খাবে কি বাবা, খাবে কি? আমি খেয়ে মরবো না খোকা। তুমি তোর পাপের পয়সায় আমি আমার আদর্শকে বিসর্জন দিয়ে আমি ক্ষুধা নিবারণ করতে চাই না। এই বৃদ্ধ বয়সে কেউ খেতে পায়, হয়তো বা কেউ পায় না। আমরা সেই নাম পাওয়ার খাতায় নামটা লিখে একদিন তিল তিল করে শেষ হয়ে যাবো। তোমার কাছে আমি একটা অনুরোধ করছি, তুমি আমার স্বামী, তুমি আমার অহংকার। বলো বলো বলো, তুমি আমাকে কথা দাও। তোমার ঘৃণ্য পথ থেকে তুমি ফিরে এসো স্বামী, ফিরে এসো, ফিরে এসো। হেরে গেলাম, হেরে গেলাম প্রতিমা, আমি হেরে গেলাম। সংসার আমি হেরে গেলাম। জানো জানো প্রতিমা, জানো আমার বিবেকটা বিক্রি করে না ওই মানুষের হাতে কিনতে আমার জীবন অঙ্কটাকে টাকার সংখ্যা দিয়ে চোখ করতে চেয়েছিলাম। ভাবিনি কখন যেটা বিয়োগের খাতায় বিয়োগ হয়ে আমার ভাগ ফলটা শূন্য হয়ে যাবে প্রতিমা, শূন্য হয়ে যাবে। বাবা, বাবা, ও যে চলে গেল, আমি কেমন করে কি করে থাকবো বাবা? কে নিয়ে বেঁচে থাকবো? তোর এই প্রশ্নের জবাব আমি কেন করে দেবো রে মা? সবার হতে বোধ মন্দিরে বসে আনতে মতো না। বড় ঠাকুর বড়, এটাই যদি আদর্শবাদ শিক্ষকে পরিণতি, তাহলে কেন কেন আমাকে দেব না রে? এই কারাগার বলো ভালো কেন পাগল করছে মশাই? ভালো মানুষের মতো এই ওষুধগুলো খেয়ে নেন। না না না, ওই ওষুধ আমি খাবো না। ওই ওষুধটা খেলে আমার মাথাটা চিনচিন করে আমার শরীরটা অসাড় হয়ে যায়। ওই ওষুধ আমি খাবো না। কেন বুঝতে পারছেন না? ওই ওষুধগুলো না খেলে আবার হয়তো আপনাকে চাবুক মারবে। আচ্ছা, তুমি 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 আমাকে এই চমপুরি থেকে মুক্তি দিতে পারো না বাবা? মুক্তি দিতে পারো না? যেখানে থাকবে না কোনো হিংস্র পশু, যেখানে কোনো থাকবে না নিষ্ঠুর দানব, যেখানে থাকবে শুধু একটু শান্তি আর একটু হাসালেন বাবু মশাই, আপনি আমাকে হাসালেন। ভালোবাসা একটা তাকে প্রয়োজন কখন যে পাল্টু দেয় সে কখনো সে নিজেই বুঝতে পারে না। তাই তো ওই লালসার একেবারে কামনার মোবাইলটা হাতে দিয়ে ওই সত্য
সমাজের মানুষ আজকে ওই রেটের চক্র শুরু করেছে। জ্ঞান গর্বসার আজকে ওরা জ্ঞান খেলতে শুরু করছে। তাই তো এখানে বিবেক মনুষ্যত্ব ভালোবাসার কোনো মূল্য নেই। কেন বলছি রে সুজয়? বাবু, বাবার ভালোবাসা সন্তানের কাছে অমূল্য, বুঝলি? বাবার ভালোবাসা সন্তান সূর্যের উত্থান, অনেক কল্পনা। কল্পনা নয় বাবা, কল্পনা নয়। আমি তো তোমার সন্তান বাবা। আচ্ছা বাবা, তুমি কেমন আছো বাবা? কেমন আছো? আমি 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 খুব ভালো আছি বাবা, আমি খুব ভালো আছি। প্রখরে রৌদ্রে তৃষ্ণার্ত পথিক যেমন এক ফোঁটা জলের জন্য হাহাকার করে, সাঁতার না জানা মানুষ গভীর জলে পড়ে যেমন বাঁচার জন্য চটপট চটপট করে, আমি ঠিক বলতে নেই বাবা, ওসব কথা বলতে নেই। আমি ওই ওষুধ খাবো না, কোনোদিনও খাবো না। সুজয়, হ্যাঁ ছিল বলুন। আমাকে ওষুধটা ঠিক মতো খাইছিস? বললাম তো ওই আমি, হ্যাঁ ওই ওষুধ আমি খাবো না। যা যা যা, ওষুধটা নিয়ে আয়। ঠিক আছে শুরু, ঠিক আছে আমি এখনই যাচ্ছি। বাবা বাবা, হ্যাঁ তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে বাবা। শোনো, ছোট্ট কাজ করতে হবে, আবার তুমি বহাল তবে একটা রাজত্ব করতে পারবে। শুধু আর তোমাকে ওই অন্ধকার ঘরে থাকতে হবে না, শুধু তুমি একটা ছোট্ট কাজ করো, একটা ছোট্ট কাজ, শুধু একটা ছোট্ট কাজ। তোদের ওই কাজ মানে তো ওই লালসার দলিলের সই করা, তাই না? না না আমি করবো না, করবো না, করবো না। এই! না করলে সারা তোমার জীবনটাই থাকবে না। সইটা তাহলে তুমি করবে না? না করবে, করবে। খোকা, উনি না তোর বাবা? হ্যাঁ, মা। বাবার গায়ে কি কেমন করে হাত তুলতে আছে? এসে গেছি, এসে গেছি। মির্জাফরকে উপদেশ দিতে ঘষাটি বেগম এসে গেছে। উপায় নেই, উপায় নেই গোলাম মশাই, কোনো উপায় নেই, মরতে তোমাকে হবে। হ্যাঁ মরবে। অতিটা মুহূর্তে তুমি মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করে মরবে, আর আগে তুমি মরবে না। বলছি ভালো চাও তো তুমি সইটা করো, তো না খোকা, এইভাবে হাত দিয়ে মারলে যে তোর হাতে ব্যথা করবে, তার চেয়ে এই নে আমি তোকে এটা দিলাম। সমাজ সংসারের মা বোনেরা ভালো করেছে দেখো, স্বার্থের নেশায় উন্মুক্ত হয়ে বিবেক এবং সত্যটাকে বিসর্জন দিয়ে কেমন অসহায় স্বামীকে পাগল বানাতে চাইছে। আর সেই জন্যেই ছেলের হাতে তুলে দিচ্ছে মমতার চাবুক। এই চাবুক দিয়ে তোমার নাক আমি আজ হ্যাঁ করাবোই। সইটা তুমি করো, তা না আর একটা বার চাবুক তুললে তোমাকে আমি বুঝিয়ে দেবো চাবুকের জ্বালা কতটা। তুই ভুলে যাস না আমি তুফান, আর তুফান মানে ঝড়। ওইসব কথা তোমার চলবে না গুরু, অন্য কিছু ভাবনা ভাবো, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, সময় এলে আমিও বুঝিয়ে দেবো। আমার নাম আমার কবল থেকে কেউ রেহাই পায় না, আর তুমিও পাবে না। কথাটা ভালো করে মনে রাখো। মৃত্যুর ভয় আমি করি না তুফান, মৃত্যুর ভয় আর আমি করি না। তোমাদের অমানবিক অত্যাচার আর আমি মুখ বুঝে সহ্য করবো না।
তোমার এই দুঃসাহসিকতার জন্য তোমাকে কত বড় সাজা ভোগ করতে হবে। আপনার ছেলে তুফান তো আমার জীবনটাকে শেষ করে দিয়েছে শাশুড়ি মা, আর তার চেয়ে বড় সাজা আর কি হতে পারে? আছে আছে বৌমা, আছে আরো ভয়ঙ্কর সাজা কিন্তু তোমার জন্য অপেক্ষা করে আছে। জীবিত হয়েও তুমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, কামনার রসাতলে তুমি চলতে চলতে চিৎকার করে বলবে, মা, আমাকে তুমি বাঁচাও, মা, আমাকে তুমি বাঁচাও। আমি তখন আনন্দের হাসি হাসব। ওরে মা, ওরে মা, ওরা 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 খুব ভয়ঙ্কর জানিস, ওরা ওরা জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর। তুই আমার জন্য ওদের পায়ের পা দিয়ে তুই ঝামেলা করিস না রে মা। তাহলে তাহলে তোর জীবনটাকে নিয়ে ওরা পুতুল খেলা খেলবে। আমি আমি ওই ভয়ঙ্কর পুতুল খেলা আমি বাবা হয়ে আমি সহ্য করতে পারবো না রে মা। খেলা তো শুরু হয়ে গেছে বাবা, এখন সময় শুধু দেখার অপেক্ষা। শেষ হয়ে গেছে রে প্রিয়া, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এ কি দাদা, তোমার এই বেশ কেন? তোর বৌদি আমাকে ছেড়ে চিরজীবনকারের মতো চলে গেছে রে প্রিয়া, চিরজীবনকারের মতো চলে গেছে। আমাকে আমাকে একটাবার জানাবার সুযোগ তুমি পেলে না দাদা? আমি চেয়েছিলাম রে বউ, কিন্তু ওই শয়তান তুফান আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি রে বউ, আমাকে ঢুকতে দেয়নি। বৌদের চিকিৎসার জন্য তো আমি আমি আমার স্বপ্নকে বিক্রি করে দিয়ে তোমাদের সব রাস্তা আমি পরিষ্কার করে দিয়ে এসেছিলাম দাদা। মিথ্যা মিথ্যা, ওই শয়তানটা চক্রান্ত করে আমাকে ঠকিয়েছে বোন, আমাকে ঠকিয়েছে। বাহ বাহ মলাই রাই, বাহ চমৎকার, অনুশোচনার জল ফেলে তুমি কি পারবে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে? বলো না দাদা, তুমি কি পারবে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে? সবই ভুল রে প্রিয়া, সবই ভুল। ক্ষণিকের সুখের আশায় আমি অন্ধ হয়ে পথ চলতে চলতে আমি গভীর অন্ধকারে নিক্ষেপ হয়ে গেছি রে প্রিয়া। আমার মরিচিকা হয়ে গেছে আমার আশার আলো। বস্তাই বাস্তবের মুখে দাঁড়িয়ে আমি সর্বহারা, আমি পথের ভিখারি, আমি পথের ভিখারি, আমি পথের ভিখারি, আমি পথের ভিখারি। দাদা দাদা দাদা, এই যে তোমার কোনো দোষ নেই দাদা, এই যে আমার ভাগ্যের দোষ দাদা, বিধির লিখন। ভাগ্য যে আমাদের জীবনটা নিয়ে কোথায় চলে গেছে প্রিয়া, সেটা একমাত্র ওই নিয়তিই জানে। ভুল বললে মশাই, ভাগ্য মানুষের কাছে আসে না, তাকে কর্মকার্যের দ্বারাই তাকে নিজের করে নিতে হয়। তার মানে তুমি তো তোমার কর্মহীনতার জন্য আজ বাবা অন্ধকারে রাত কাটাচ্ছে। আচ্ছা, তুমি তো বাবার যোগ্যতম সন্তান, তবুও তাদের এই অমানবিক অত্যাচার কেন তুমি মুখ বুজে সহ্য করো বলতে পারো? প্রতিবাদের ভাষা যে আমার জীবন থেকে বিলুপ্ত হয়ে গেছে প্রিয়া, আমার খর্ব হয়ে গেছে আমার পুরুষত্ব, আমার চক্রান্তের বেলা জলে জর্জরিত হয়ে শেষ হয়ে গেছে আমার জীবন। চক্রান্ত? কিসের চক্রান্ত? হ্যাঁ বলবো বলবো প্রিয়া, আমি তোমাকে সেই সব কথাগুলো বলবো। এত এক বুক হাহাকার নিয়ে আমি যে আমার বুকের মধ্যে আটকে রেখেছি, সেগুলো আজ আমি তোমাকে সব বলে আমি নিজেকে একটু হালকা করে দিই। বলো আকাশ, বলো, আমি
আমার জীবনে আসার আগে না আমার আর একটা ভালোবাসা ছিল, তার নাম ছিল শিখা। তাকে আমি মন প্রাণ দিয়ে তাকে আমি ভালোবাসতাম, তাকে নিয়ে সুন্দর একটা সাজানো ঘর বানার স্বপ্ন দেখছিলাম। কিন্তু নিউটনের নিষ্ঠুর বিধানে সে বলি হয়ে গেছে। একদিন বিজয়া দশমীর দিন সে হঠাৎ জানি ওই দুর্গা মন্দিরের প্রাঙ্গণে ও তার লাশ আমি পাই, আর সেই খুনের প্রতিবাদ করতে গিয়ে তার লাশ এসে পড়ে আমার। সেদিন থেকে আমি আমার ভালোবাসাকে হারিয়েছি। আবার ভয় হয় জানো, আবার যদি এই নিঠুর পৃথিবী যদি আবার তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়, এত আঘাত, এত বিচার আমি কেমন করে সহ্য করবো বলতে পারো? তুমি বলতে পারো? তাই তো ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি, ওগো ঠাকুর, আমাদের এই ভালোবাসাটাকে তুমি জানো সারা জীবন আমার বুকে এইভাবে আটকে রেখো ঠাকুর। নিঠুর পৃথিবী দিয়েছে আমায় আখি যা উপহার, আখি যা উপহার। স্বপ্নটা যে একটা দমকা হওয়ায় এইভাবে হারিয়ে যাবে তা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। কেন আমার জীবনের স্বপ্নটাকে এইভাবে অন্ধকারে নামিয়ে আনলে? অন্ধকার, যেদিকে তাকাই শুধু অন্ধকার। তুমি বিনে আমার জীবনটা যে অন্ধকার। কেন এসেছো নিলয়? তুমি কেন এসেছো? তোমাকে কাছে পেতেই নদী যেমন চাই সাগরকে কাছে পেতেই, ঝর্ণা চাই পাহাড়কে কাছে পেতেই, পৃথিবী চাই সূর্যকে কাছে পেতেই, হাসিনা আমি তো চাই তোমাকে কাছে পেতেই, তোমাকে কাছে পেতে। সম্ভব নয় নিলয়, কামনা রাখলে বশীভূত এই দেহটাতে আর নতুন করে প্রেম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। হয় হাসিনা হয়, ফুরিয়ে যাওয়া আমার এই মাটির মিশ্রণ করে মূর্তি বানানো যায়, তাকে প্রাণ প্রতিষ্ঠান করে আবার আগমনের সুর বেজে ওঠে। হাসিনা বিসর্জন হয়ে গেছে নিলয়, তোমার হাসিনা আগমনীতে বিসর্জন হয়ে গেছে। হাসিনা, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনটাকে পরিপূর্ণ করে তুলব। আমার জীবনের সত্য ভালোবাসা দিয়ে আবার আমি তোমার জীবনটাকে ভোরের আলোয় ফুটিয়ে তুলব। আমাকে তুমি আর স্বপ্ন দেখিও না, কারণ আমার জ্ঞান নয়, আমার নিজের উপর নিজের জ্ঞান নয়। তুমি চলে যাও নিলয়, তুমি চলে যাও। আজ আমাকে ফিরিয়ে দিলেও আবার আমি আসবো। হাসিনা, এত সহজে তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিতে পারবে না, আমাকে সরিয়ে দিতে পারবে না। আমার হৃদয়ের সত্যি রং দিয়ে তোমার জীবনটিকে আমি যেমন ছবি এঁকেছি, সেই ছবিটাকে আমি কোনোদিন হারাতে দেবো না। কোনোদিন মুছে ফেলতে পারবো না। নিলয় শোনো, নিলয় তুমি আমার বুঝো না নিলয়। আমিও যে চাই তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন পার করতে, কিন্তু
কিন্তু আমার এই কলঙ্কিত জীবনটা আমি যে আর তোমার সঙ্গে জড়াতে চাই না। ভুল করলি রে বহিন, তুই বড় ভুল করলি। ভাইয়া, যে তোকে এত ভালোবাসে তুই তাকে ভালোবাসার শিকল পরিয়ে আটকে রাখতে পারলি না রে বহিন। ভাইয়া, ওই বহিন বুঝি এক বুক আশা নিয়ে তোর কাছে এসেছিল ভালোবাসা ভিক্ষা করতে, তুই তাকে ভালোবাসা ভিক্ষা না দিয়ে শূন্য হাতে ফিরিয়ে দিলি বহিন। বাসি ফুলে যে দেবতার পুজো হয় না ভাইয়া। ওরে বহিন, পবিত্র গঙ্গার জল দিয়ে তো প্রতিনিয়ত কত নোংরা আবর্জনা ভেসে যায়, কিন্তু তাই বলে কি মা গঙ্গা অপবিত্র হয়ে যায়? চাই না। তাই শয়তানরা তোর শরীরটাকে নষ্ট করে দিলেও তোর মনটাকে নষ্ট করতে পারেনি রে বহিন, তোর মনটাকে নষ্ট করতে পারেনি। ভাইয়া, এই সমাজ যে আমার কলঙ্কিত বলবে ভাইয়া, কারণ নারী জীবনে একবার দাগ লেগে যায়, তাহলে শত চেষ্টা করলেও যে সেটাকে মুছে ফেলা যায় না ভাইয়া, মুছে ফেলা যায় না। হাসিনা, হাসিনা, আমি 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 তোর সমস্ত কলঙ্ককে মুছে ফেলবো হাসিনা। আমি আমি তোকে শাদী করি তোর সমস্ত কলঙ্ককে মুছে দেবো হাসিনা। শয়তান, তুই আবার আমার বাড়িতে পা রেখেছিস, আমার এত বড় সর্বনাশ করেও তোর আশা মেটেনি জানোয়ার। নিজাম, নিজাম ভাই, তুমি বিশ্বাস করো নিজাম ভাই, আমি আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আমি হাসিনাকে শাদী করতে চাই নিজাম ভাই। না না, তোর মতো জানোয়ারের হাতে আমি আমার বহিনের সাথে তুলে দেব না, শাদী দেব না তোর সঙ্গে আমি। নিজাম ভাই, নিজাম ভাই, এই আজাদকে তুমি যতই ঘৃণা করো না, আমি কিন্তু হাসিনাকে শাদী করে আমার ঘরে নিয়ে যাবো নিজাম ভাই। তুমি শেষ করিস না ভাইয়া, না, দাঁড়াও আজাদ, তুমি আমার সত্যি সত্যি শাদী করবে তো? বলো না আজাদ, সত্যি আমার শাদী করবে তো? হ্যাঁ হাসিনা, এই আজাদ শয়তানি ছেড়ে দিয়ে আল্লাহর নামে 3 সত্য করে কসম করছে, আর জীবনে কোনোদিন অন্যায় পাপ কাজে আজাদ করবে না। এই আজাদ অন্যায় সমস্ত পাপ সমস্ত অধর্মকে ধুয়ে মুছে দিয়ে পবিত্র হয়ে তোমাকে শাদী করে আমার বিবি করে আমার ঘরে নিয়ে যাব। তুমি যাবে না? তুমি যাবে না এই শয়তান আজাদের সঙ্গে? যাব আজাদ, আমি তোমার কথাই সম্মতি দিলাম, আমি তোমাকেই শাদী করব আজাদ। হাসিনা, তুই কি বলছিস? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই ভাইয়া। একটা আহত পাখি যখন নিজের জীবন রক্ষা করার জন্য একটা নির্জন জায়গার খোঁজ করে, ভালো মন্দ বিচার করে না, সেরকম আমার জীবনটাও তো আহত পাখির মতো এই ভাইয়া। তোর যখন ইচ্ছা আমি আর তোর কথার প্রাচীর হয়ে দাঁড়াবো না। তাহলে আছে শোন জানোয়ার, না, তুই যদি আমার নতুন করে কোনো ফোন দিয়ে গেছিস আমার বইনের সর্বনাশ কর, সেদিন কিন্তু তুই এই সূর্যটা দেখতে পাবি না। এই নিজামের খবর তোকে আমি বলে ভাইয়া,
শেষ নয় রে নিজাম, শেষ নয়। আজাদ নতুন করে শুরু করবে তোর বহিনকে নিয়ে নতুন খেলা। এই আজাদকে ভালোবাসার ফুসমন্ত্র দিয়ে ভুলিয়ে নিয়ে চলে যাবে। তারপর এই আজাদ ওকে পেশাপল্লিতে বিক্রি করে দিয়ে নতুন করে আজাদ শুরু করবে হাসিনাকে দিয়ে দেহ বিক্রির ব্যবসা। আজাদ, তুমি কি ভাবছো? না হাসিনা, আমি কিচ্ছু ভাব না। আমি ভাবছি তোমাকে আমার ঘরে নিয়ে গিয়ে কেমন ভাবে তোমাকে আমি যত্ন করে ঠিক বিবির মর্যাদা দিয়ে রাখবো, সেই কথাটাই ভাবছিলাম হাসিনা। হ্যাঁ, আজ থেকে শুধু তুমি এই আজাদের হাসিনা, শুধু এই আজাদের। চল শয়তানি, আজাদ এবার নতুন করে শুরু করবে তোকে নিয়ে এক নতুন খেলা। যে খেলা খেলতে তোকে দিনের পর দিন নিত্য নতুন পুরুষকে নিয়ে তোর দেহ ব্যবসায়ীতে মস্ত থাকবে। আর সেই দেহ ব্যবসার অর্থ নিয়ে আজাদ সমাজের বুকে হয়ে উঠবে এক জ্বলন্ত বিভীষিকা। তারপর ওই তুফান চ্যাটার্জির সঙ্গে চ্যালেঞ্জ করে সমাজের বুক থেকে ছিনিয়ে নিয়ে আসবে আজাদ তার জীবনের এক নতুন ইতিহাস। প্রিয়া, এই প্রিয়া, কে? দেখো আমি তোমার সৌরভ। তোমাকে আমি দেখতে এলাম। জানো প্রিয়া, তোমাকে দেখার জন্য না আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠছিল। তুমি কেমন আছো প্রিয়া? কি চেহারা হয়েছে তোমার, চোখের কোণে কালি, মুখ ভর্তি দাড়ি। তুমি ভালো আছো তো সৌরভ? হ্যাঁ প্রিয়া, আমি খুব ভালো আছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি মৃত্যুর জন্য প্রহর গুনছি। সৌরভ, জানো প্রিয়া, জানো আমি যদি ভাগ্য দেবতাকে একবার কাছে পেতাম না, তাহলে তাকে একবার জিজ্ঞাসা করতাম, ওগো বিধাতা, তুমি যেদিন আমার এই ভাগ্যের লিখনটা লিখতে এসেছিলে, সেদিন তোমার ভান্ডার কি সুখ বলে কোনো বস্তু ছিল না, সুখ বলে কোনো বস্তু ছিল। কি সৌরভ, তোমার মুখ দিয়ে যে রক্ত ঝরছে সৌরভ। কি রক্ত নয় প্রিয়া, এটা রক্ত নয়। তোমার কাছে পাওয়া আমার এই ভালোবাসার চরম পুরস্কার। সৌরভ, চলো প্রিয়া, চলো। এত চেষ্টা করো, আমি তোমাকে ভুলতে পারি না প্রিয়া। শুধু মনে পড়ে যায় মুছে যাওয়া দিনগুলি, আমায় যে কিছু বাকি স্মৃতি যেন হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকি। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যে আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সে
প্রথম দিনের চিঠি মনে পড়ে যায় সে বিনয়ের চিঠি দুজনার দুটি পথ মিলে গিয়ে এক করে নতুন জীবনের বাকে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিনগুলি পিছু